তো আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইটের উপর ক্লাস নেব। খেয়াল করো, এই যে আলোর প্রতিফলন, এই আলোর প্রতিফলন জিনিসটা কি? মনে করো এটা একটা ছাদ। অনেক সময় আমরা কি করি, যখন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে কি করি, লাইট অন করি, লাইট অন করে আমরা লাইটটা কি করি, এভাবে রেখে দিই, তাই না? তার মানে এই লাইট থেকে এখান থেকে তোমার আলোটা যায়, আলোর মনে করো এই যে যাইতেছে এখান থেকে আলোটা যাচ্ছে, তাই না? যায় তোমার কি করে এই ছাদের মধ্যে যখন পড়ে এই জায়গায় তোমার বাধা হয়, বাধার পুনরায় যখন তোমার কি এদিকে ফিরে আসে, তাই না? এদিকে যখন ফিরে আসে তখন তোমার কি রুমটা আলোকিত হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা মাধ্যম থেকে তোমার কি আলো যাচ্ছে, যায় তোমার দ্বিতীয় কোনো মাধ্যমে যখন বাধা পেয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে, তখন সেটাকে বলা হয় আলোর প্রতিফলন। খেয়াল করো, মনে করো এখানে আলো আছে, এখান থেকে মনে করো কোন একটা আলো রশ্মি মনে করো আস্তে 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 কোন একটা মাধ্যমের ভিতর দিয়ে আসতে আসে। কোন মাধ্যম ভিতর? মনে করো এটা বায়ু মাধ্যম। এটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। এই বায়ু মাধ্যমের ভিতর দিয়ে মনে করো আলো রশ্মিটা আসতে আসে, আলো রশ্মি আস্তে 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 আইসা তোমার এই যে দেখো কোনো একটা মাধ্যমে কি দিয়েছে, বাধা দিয়েছে। এই মাধ্যমে বাধা পেয়ে যখন পুনরায় আগের মাধ্যমে ফিরে যাবে, তখন সেটা হচ্ছে প্রতিফলন। তার মানে কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে যখন আলোক সেটা যাইতেছে তখন দ্বিতীয় কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে যখন পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে, তখন সেই মাধ্যম সেটা হচ্ছে বা সেই প্রক্রিয়াটা হচ্ছে তোমার আলো প্রতিফলন। কারণ দেখো এটা হচ্ছে বায়বীয় মাধ্যম, এই বায়বীয় মাধ্যমটাই তোমার ফিরে গেছে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যমের ভিতরে যায় এই যে আরেকটা মাধ্যম, যে মাধ্যমে বাধা পেয়ে পুনরায় ফিরে যাচ্ছে, সেই মাধ্যমটার একটা নাম আছে, সেই মাধ্যমের নাম হচ্ছে কি তোমার বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। বুঝতে পারছো? এখন এখান থেকে আলো রশ্মি আসতেছে আইসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। এখন এই যে বিন্দুটা পড়তেছে, সেই বিন্দুটার একটা নাম আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। আমি এগুলো করে বলতেছি, আপাতত শুধু এটা বুঝো যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে, একটা মাধ্যম ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন দ্বিতীয় কোনো মাধ্যম বাধা পেয়ে কোনটা আগের মাধ্যমে ফিরে আসার ঘটনা হচ্ছে কি আলো প্রতিফলন। এখন এই আলোর প্রতিফলন এখন কি পরিমাণ আলো প্রতিফলিত হবে? মনে করো এখান থেকে আলো আসতে এখান থেকে বাধা পেয়ে আবার ফিরে যাচ্ছে, এখন কি পরিমাণ আলো প্রতিফলিত হবে? এটা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর বিষয় হচ্ছে যে আলো রশ্মিটা তোমার কত কোণে আপতিত হচ্ছে, মানে কত কোণে আপতিত হচ্ছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাধ্যমের প্রকৃতি। যেমন ধরো এটা মনে করো বায়ু মাধ্যম, মনে করো এটা হচ্ছে বায়ু মাধ্যম মনে করো বায়ু মাধ্যম। এখন এখান থেকে মনে করো আলো আস্তে আস্তে আইসে মনে করো এই যে পড়ছে, আর এটার আমি চিন্তা করলাম মনে করো একটা কাঁচ মাধ্যম। এইখান থেকে আলোটা যখন মনে করো এই বায়ু মাধ্যমের ভিতরে যায় কোন মাধ্যমে পড়ছে? কাঁচ মাধ্যমে। কিভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে। যখন লম্বভাবে আপতিত হয়েছে তখন এখান থেকে 4.5% আলো প্রতিফলিত হয়। তার মানে দেখো এখানে বায়ু মাধ্যম এবং এই কাঁচ মাধ্যম, তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে কতটুকু প্রতিফলিত হচ্ছে। আবার খেয়াল করো, যখন আলোক রশ্মিটা যখন এখান থেকে আলোটা এসে এই কাঁচ মাধ্যম না সমতল কোনো একটা দর্পণে মনে করো 90 ডিগ্রি কোণে আলোটা এসে পড়ছে, তখন এখান থেকে কি পরিমাণ আলো প্রতিফলিত হবে? তখন এখান থেকে মূলত 40% আলো প্রতিফলিত হয়। তার মানে এখানে দুইটা বিষয় দেখো, এক হচ্ছে 90 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। এখন তার মানে দেখো এই কোণ এক নম্বর পয়েন্ট হয়েছে যে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে তার উপর নির্ভর করবে, মানে আপতন কোণের উপর নির্ভর করবে যে কতটুকু প্রতিফলিত হবে। আরেকটা হচ্ছে যে মাধ্যমের প্রকৃতি, এটা কোন মাধ্যম এটা দেখতে হবে। যখন আগে বায়ু এবং কাঁচ ছিল, তখন 4.5% প্রতিফলিত হয়েছে। আর যখন তোমার এটা কি সমতল কোনো একটা দর্পণের উপর প্রতিফলিত হয় পরে, তখন এখান থেকে তোমার কত পার্সেন্ট আলো প্রতিফলিত হয়? 40% আলো প্রতিফলিত হয়। তার মানে এই কত বা কি পরিমাণ আলো প্রতিফলিত হবে দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে কি আপতন এবং প্রতিফলন কোণের উপর, আর একটা হচ্ছে কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এখন এই যে প্রতিফলন তো বুঝছো তাই না? এই প্রতিফলনটা দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে কি ব্যক্ত প্রতিফলন। এখন নিয়মিত প্রতিফলন কোনটা খেয়াল করো, মনে করো এটা একটা বিভেদ তল, এখান দিয়ে মনে করো এই যে সমান্তরালে কিছু আলোক রশ্মি এসে পতিত
আসছে। সমান্তরাল আবৃত তালক রশ্মি প্রতিফলনের পর যদি তোমার কি এই সমান্তরালভাবে ফিরে যায়, তখন এই ঘটনাকে বললাম, বা এই যে সমান্তরাল প্রতিফলিত হচ্ছে, তখন এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। বা এমন হয় যে মনে করো এই সমান্তরাল চালক রশ্মি আসছে, আসার পর তারা কি হয় অভিসারী করছে, এটা হলো অভিসারী। এখন অভিসারী কি এবং অপসারী কি এটা বলে তোমাদের বোঝাবো। যে সমান্তরাল আবৃত তালক রশ্মি যে সমান্তরাল প্রতিফলিত হয়, অথবা একটা অভিসারী গুচ্ছে পরিণত হয়, অথবা অপসারী গুচ্ছে, অথবা কি অপসারী গুচ্ছে পরিণত হয়। যেমন ধর এখানে আসছে, এখানে আসছে, এই যে এটা হচ্ছে অপসারী, এটা কি অপসারী। যদি সমান্তরাল আবৃত তালক রশ্মি যে সমান্তরাল প্রতিফলিত হয়, অথবা অভিসারী গুচ্ছ অথবা অপসারী গুচ্ছে পরিণত হয়, তখন তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর ব্যর্থ প্রতিফলন হচ্ছে যে সমান্তরাল আবৃত তালক রশ্মি যে প্রতিফলনের পর সমান্তরালভাবে না যায় এবং অভিসারী গুচ্ছে পরিণত না হয় এবং অপসারী গুচ্ছে পরিণত না হয়, তখন তাকে বলা হয় ব্যর্থ প্রতিফলন। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এই জিনিসগুলো খেয়াল করো। মনে করো এটা একটা বিভেদ তল, এখানে মনে করো আলো আছে, এই আলো থেকে মনে করো অনেকগুলো আলোক রশ্মি বাইরে হইতেছে, তাই না? আমি তোমাদেরকে একটা আলোক রশ্মি দিয়ে বোঝাচ্ছি। মনে করো এখান দিয়ে আলোক রশ্মিটা আস্তে 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 এই যে মনে করো আলোক রশ্মিটা আসছে, আলোক রশ্মিটা এসে যে মাধ্যমে বাধা পাবে সেই মাধ্যমটাকে আমি কি বলতেছি বিভেদ তল। সেই মাধ্যমটা হচ্ছে কি তোমার বিভেদ তল অথবা প্রতিফলক পৃষ্ঠ। বুঝতে পারছো? আপতিত রশ্মি এসে এই বিভেদ তলের উপর যে বিন্দুতে পড়ে সেই বিন্দুটার নাম হচ্ছে কি আপতন বিন্দু। এখন এই আপতিত রশ্মি এসে এই বিভেদ তলের উপর বাধা পেয়ে পুনরায় আবার আগের মাধ্যমে কি ফিরে যায়, মানে প্রতিফলিত হয়। ঠিক আছে? এখন দেখো এখান থেকে যে রশ্মিটা আসতেছে, মানে আসতেছে সেই একটা রশ্মির একটা নাম আছে, সেই রশ্মির নাম কি আপতিত রশ্মি। সেই রশ্মির নাম কি আপতিত, সেই রশ্মির নাম হচ্ছে আপতিত রশ্মি। যে রশ্মিটা আসতেছে সেটা হচ্ছে কি আপতিত রশ্মি। এখন বাধা পেয়ে যেটা ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। বুঝতে পারছো? এখন এই যে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে একটা অবিলম্ব অঙ্কন করলাম, একটা লম্ব অঙ্কন করলাম। আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় সেই লম্বটাকে বলা হয় অবিলম্ব। সেই লম্বটা কি বলা হয় বলতো? অবিলম্ব। বুঝতে পারছো? এখন এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণকে বলা আপতন কোণ। এই কোণকে কি বলা হয়? আপতন কোণ। এই কোণ হয়েছে কি কোণ বলতো? এই কোণকে বলা হয় কি আপতন কোণ। মনে রাখবা, আপতিত রশ্মি অবিলম্বের সাথে, খেয়াল করো, আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেই কোণকে বলা হয় আপতন কোণ। এই আপতন কোণকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এবং এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, এই যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এটা হচ্ছে কি কোণ? প্রতিফলন কোণ। বুঝতে পারছো কি না? প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তার মানে কি দাঁড়াইতেছে খেয়াল করো, আপতিত রশ্মি কোন একটা মাধ্যম ভিতর দিয়ে যাইতেছে যা দ্বিতীয় যে মাধ্যমে বাধা পায় সেই দ্বিতীয় মাধ্যমকে বলা হয় কি বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। এই বাধা পেয়ে পুনরায় এখন যে রশ্মিটা আসতেছে সেই রশ্মিটাকে আমরা বলছি আপতিত রশ্মি। বাধা পেয়ে যে রশ্মিটা ফিরে যাচ্ছে সেই রশ্মিকে বলা হয় কি প্রতিফলিত রশ্মি। এখন এই যে আপতন বিন্দু, আপতিত রশ্মি এসে যে বিন্দুতে পড়ে সেই বিন্দুকে বলতেছি আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে কি করলাম? একটা লম্ব অঙ্কন করছো, সেই লম্বকে বলে অবিলম্ব। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করে সেটাকে বলা হয় কি আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এখন তার মানে দেখো এই আপতিত রশ্মি গুচ্ছ, আপতন বিন্দু গুচ্ছ, অবিলম্ব গুচ্ছ, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ। বোঝা শেষ, তাই না? এখন খেয়াল করো এই যে প্রতিফলনের সূত্র, এই প্রতিফলনের সূত্র হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে আপতন বিন্দু আছে, এই আপতন বিন্দুতে যে
অবিলম্ব লম্ব অঙ্কন করা হয়েছে, মানে অবিলম্ব, আপতিত রশ্মি, প্রতিপদ রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব সবগুলাই তোমার কি আছে বলো তো? একই সমতল অবস্থিত। সবগুলাই কি একই সমতল অবস্থিত। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান, মানে আই কোণ এবং আর কোণ সবসময় কি হবে? সমান হবে। তার মানে এই আপতন কোণটা যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো? 30 ডিগ্রি হবে। এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি এটা তোমাদেরকে দিলাম, এটা। এখন বলো তো, প্রশ্ন হলো প্রতিফলন কোণ কত? প্রতিফলন কোণ কত? এখন অনেক আনসার দেবা কি যে স্যার প্রতিফলন কোণ হচ্ছে 30 ডিগ্রি। প্রতিফলন কোণ কি 30 ডিগ্রি, কিন্তু প্রতিফলন কোণ কি 30 ডিগ্রি না। খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, 30 ডিগ্রি, কিন্তু এটা তো আপতন কোণ। আমি এই সাইডের যেটা, এটা কি আমরা আপতন কোণ বলবো? নো, আপতন কোণ হচ্ছে কি অবিলম্বের সাথে যে কোণ। এখন আমার কি করতে হবে? এখানে যেহেতু আপতিত রশ্মি, তার এই জায়গায় একটা অবিলম্ব আঁকাতে হবে। এখন এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করছি, দেখছো? এখন এখান থেকে এই পর্যন্ত 90, যেহেতু 30 ডিগ্রি চলে গেছে, তাহলে এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণে আসছে, তাহলে এটা কত ডিগ্রি কোণে ফিরে যাবে? 60 ডিগ্রি কোণে ফিরে যাবে। তাহলে প্রতিফলন কোণ কত পেলাম? 60 ডিগ্রি। বুঝতে পারছো? সবসময় এই আপতন কোণটা আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে যে কোণ, সেটা হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের সাথে যে কোণ, সেটা হচ্ছে কি প্রতিফলন কোণ। মাথায় কিন্তু এটা রাখবা, এখানে যদি কোণটা দেয়, এটা কিন্তু আপতন কোণ না। বুঝতে পারছো? তোমাদের এমসিকিউ কিন্তু দেয় যে এই টাইপের এমসিকিউ আসে। তোমরা কি করো নাকি, এই 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি দেখে 30 ডিগ্রি প্রতিফলন কোণ দাঁড়িয়ে আসো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যে কোণ, সেটা হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে যে কোণটা, সেটা হচ্ছে কি প্রতিফলন কোণ। বুঝতে পারছো? এখন দর্পণ জিনিসটা কি বুঝো? কার সমস্যা আছে এখানে? দর্পণ জিনিসটা খেয়াল করো। দর্পণ মূলত দেখো, আমরা চেহারা দেখার জন্য যে ব্যবহার করি, তাই না? আমরা এটা বলতে পারি কি দর্পণ, কিন্তু আমরা চেহারা দেখার জন্য যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি সমতল দর্পণ। বুঝতে পারছো? এখন দর্পণ জিনিসটা কি? দর্পণ হচ্ছে যে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোর নিয়মিত প্রতিফলন। দর্পণ যে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোর নিয়মিত আলোর প্রতিফলন ঘটাতে থাকে, সেটা হচ্ছে কি দর্পণ। এই দর্পণটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। এই সমতল দর্পণ কোনটা খেয়াল করো, সমতল দর্পণ, একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। সমতল, মনে করো আমরা চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি মূলত, সেটা কিন্তু দর্পণ। এখন দেখো, এখানে মনে করো একটা দর্পণ, মনে করো এটা একটা আয়না, তাই না? আমি যখন এই আয়নার সামনে দাঁড়াবো, তাই না? আমি যখন এই আয়নার সামনে দাঁড়াবো, তখন এই আমি যতটুকু আয়নার ভিতরে ঠিক ততটুকু দেখাবে, ঠিক আছে কিনা? কারণ এই সম মানে কি মনে রাখবা, সম মানে হচ্ছে সমান, মানে সমতল দর্পণে সবকে সমান সমান দেখায়। যেমন কি করো, মনে করো এটা একটা আয়না, চিন্তা করো এই আয়নার সামনে যখন আমি দাঁড়ালাম, তাই না? দেখো আমার নাক যতটুকু আছে এখানে ঠিক ততটুকু দেখাচ্ছে, কপাল ততটুকু দেখাচ্ছে, তার মানে আমার মুখটা যতটুকু আছে ঠিক এখানে কি ততটুকু দেখাচ্ছে, তাই না? মানে সমতল দর্পণ মানে কি সব সমান সমান দেখাবে। বুঝতে পারছো? এখন দেখো এই সমতল দর্পণের ক্ষেত্রে কি, আমি দেখো আয়না থেকে ঠিক যতটুকু দূরে আছি, আমার প্রতিবিম্বটা কি দেখো ঠিক ততটুকু দূরে। আমি যতটুকু কাছাকাছি যাব, প্রতিবিম্বটা কি ঠিক ততটুকু কাছাকাছি আসবে। বুঝতে পারছো কিনা? যতটুকু আমি যত দূরে যাব, প্রতিবিম্বটা কি তত দূরে যাবে। বুঝতে পারছো কিনা? তার মানে সমতল দর্পণে লক্ষ্যবস্তু এবং বিম্ব কি করে সমান, দর্পণ থেকে কি সমান দূরত্বে অবস্থান করে। তার মানে এখানে যদি আমি হই, তাহলে এখানে তোমার কি হবে বলো তো? এইখানে আমার প্রতিবিম্ব এই জায়গায়, মানে এখানে যদি 2 মিটার, এখানে কত 2 মিটার পেছে না। বুঝতে পারছো কিনা? দর্পণ থেকে কি সমান দূরত্বে অবস্থান করবে। এখন এখানে খেয়াল করো,
গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কোনটা? যে গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ বিশেষ, তাকে বলা হয় গোলীয় দর্পণ। যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ বিশেষ, তাকে বলা হয় গোলীয় দর্পণ। যেমন খেয়াল করো, মনে করো একটা আমি এখান থেকে মনে করো এই দর্পণটুকু এইটুকু টেনে নিলাম, মানে এইটুকু টেনে একটা দর্পণ তৈরি করলাম, মানে এই পুরো গোলকের অংশ থেকে এইটুকু টেনে একটা দর্পণ তৈরি করলাম, তাহলে এই দর্পণটা কি? গোলীয় দর্পণ। বুঝতে পারছি কিনা? এখন এই যে গোলীয় দর্পণ বলা হয়েছে কি, যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ বিশেষ, তাহলে এই দর্পণটা হচ্ছে কি একটা গোলকের অংশ বিশেষ। তো এই দর্পণটাকে বলা হয় গোলকের অংশ বিশেষ, এই জন্য এই দর্পণটা হচ্ছে কি একটা গোলীয় দর্পণ। আর সমতল দর্পণ তো কোনটা? বুঝতে পারছো তাই না? এখন এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল, একটা কি উত্তল, আর একটা হচ্ছে তোমার অবতল। মনে রাখবা, একটা উত্তল আর একটা কি দর্পণ? অবতল দর্পণ। দুইভাবে বার করা হয়েছে। এখন উত্তল দর্পণ কোনটা এবং অবতল দর্পণ এটা একটু বুঝো। মনে করো এই যে গোলকের এই অংশটুকু কেটে নিছ, মেয়েরা আমরা কি বাইরের পৃষ্ঠে কি করছি? পাড়া লাগাইছি, ঠিক আছে কিনা? এই বাইরের পৃষ্ঠে পাড়া লাগাইছি। পাড়া লাগানো কি, এই আয়নার পেছনে, আয়নার পেছন সাইডে মনে করো এই যে এদিক দিয়ে তো আমরা চেহারা দেখতেছি তাই না? তাহলে এদিকে কি লাগানো হয়েছে? পাড়া লাগানো হয়েছে। তাহলে এটা যায় না হয়, তাহলে এই পাশে মনে করো পাড়া লাগাইছি, তাহলে আমরা এই দিক দিয়ে কি করবো? আমরা চেহারা দেখবো তাই না? তাহলে এইগুলো হয়েছে পাড়া লাগানো বা সিলভারাইজিং করা বলা হয়। তাহলে যেদিকে আমরা পাড়া লাগাবো তার বিপরীত পৃষ্ঠটা কি হিসেবে কাজ করবো? প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবো। তাহলে এই পৃষ্ঠটা কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা যদি এদিকে পাড়া লাগাই, তাহলে এই পাশে এই দিকে যেটা আছে এটা কি হিসেবে কাজ করবো বলো তো? প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। তার মানে ভিতর সাইড যদি তোমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাহলে সেটা হচ্ছে অবতল। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অবতল দর্পণ। বুঝতে পারছো? আর খেয়াল করো, এদিক দিয়ে মনে করো আমি এই যে গোলক, কোনো একটা গোলক অংশ থেকে আমি এইটুকু কেটে নিলাম। এইটুকু কেটে নেওয়ার পরে আমি যদি পাড়াটা ভিতর সাইডে দিই, ভিতর সাইডে পাড়া লাগালাম, তাহলে এখন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে কি? বাইরের সাইড। তার মানে এই যে এই বাইরের সাইডটা তোমার কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। তাহলে যে গোলকের বাইরের পৃষ্ঠটা বা যে দর্পণের বাইরের পৃষ্ঠটা তোমার কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে কি উত্তল। সেটা হচ্ছে কি উত্তল। মনে রাখবা উত্তল, একটা জিনিস খেয়াল করো, মনে রাখবা উত্তলের ক্ষেত্রে উত্তল মানে রসু। উত্তল মানে কি? রসু। রসু উচ্চ অংশ, মানে উচ্চ পৃষ্ঠটা যদি তোমার কি হয় প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি ভিতরের পৃষ্ঠটা কাজ করে, সেটা হচ্ছে কি অবতল দর্পণ। তাহলে এখানে তিন ধরনের দর্পণ দেখো, তিনটা দর্পণ দেখতে পাইতেছ। একটা কি সমতল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল দর্পণ এবং কি অবতল দর্পণ। এখন এই তিনটা বৈশিষ্ট্য খেয়াল করো। সমতল দর্পণের ক্ষেত্রে এখানে লক্ষ্যবস্তু যতটুকু থাকবে, প্রতিবিম্ব কি ঠিক ততটুকু দেখাবে। তার মানে সমতল মানে কি সমান। যদি তোমার চেহারা সমান সমান দেখায়, মানে যে দর্পণের সাহায্যে তোমার চেহারা যতটুকু আছে ঠিক ততটুকু দেখায়, সেটা হচ্ছে সমতল দর্পণ। বুঝতে পারছো? আর উত্তল দর্পণ এবং অবতল দর্পণ খেয়াল করো, এই অবতলটা কি বড় দেখাইতেছে না? এই যে বড় চারটা অক্ষর দেখা যাচ্ছে, এটা বড় দেখাইতেছে আর এটা কি ছোট দেখাইতেছে। তার মানে যদি তোমার চেহারাটা ছোট দেখায়, যদি ছোট দেখায়, যে দর্পণ দ্বারা তোমার চেহারাটা বা যে আয়না দিয়ে তোমার চেহারাটা ছোট দেখাবে, তখন তুমি বুঝতে পারবা এই দর্পণটা হচ্ছে কি উত্তল দর্পণ। আর যদি তোমার চেহারাটা অনেক বড় দেখায়, তখন সেটা হচ্ছে কি অবতল দর্পণ। এই কারণে দেখো আমরা এই গাড়ির সামনে যে দর্পণটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উত্তল দর্পণ। কারণ দেখো এই ছোট একটা মনে করো দর্পণ, এই ছোট একটা দর্পণের মধ্যে তোমার কি হয়, পেছনে মনে করো এত বড় বড় গাড়িগুলো এই একটা দর্পণের মধ্যে কি দেখা যায় না? তো অনেক বড় একটা গাড়ি এই দর্পণের ভিতর কি ছোট করে দেখাচ্ছে না? এই জন্য এই দর্পণটা বা গাড়ির দর্পণটা হচ্ছে কি উত্তল দর্পণ। বুঝতে পারছো? আবার ডাক্তাররা তোমার কি করে অবতল দর্পণ ব্যবহার করে, কারণ তারা অপারেশন করার জন্য বা অনেক ক্ষুদ্র অপারেশন করার জন্য তারা অবতল দর্পণকে ব্যবহার করে। কারণ অবতল দর্পণ ব্যবহার করলে তোমার ছোট একটা জিনিস অনেক বড় করে দেখায়, তখন তাদের অপারেশন বা চিকিৎসা দিতে কি সুবিধা হয়। এই জন্য ডাক্তাররা মূলত অবতল দর্পণ ব্যবহার করে। বুঝতে পারছো? যে কোনটা সমতল, কোনটা উত্তল এবং কি কোনটা অবতল। সমান দেখালে সমতল, উত্তল এবং অবতল মধ্যে উত্তল যেহেতু ছোট, যদি তোমার ছোট দেখায় তাহলে হচ্ছে উত্তল দর্পণ, আর যদি বড় দেখায় তাহলে সেটা হচ্ছে কি অবতল দর্পণ। বুঝতে পারছো? আমার সমতল দর্পণ বুঝছো এবং গোলীয় দর্পণ বুঝছো। বুঝতে পারছো? এখন গোলীয় দর্পণে কিছু জিনিস খেয়াল করো।
মনে করো এই একটা গোলীয় দর্পণ আমি নিলাম, এই গোলীয় দর্পণ এদিক দিয়ে আমি পারা লাগাচ্ছি, তাই না? যেহেতু আমি এদিক দিয়ে পারা লাগাচ্ছি, তাহলে বাইরের দিকে পারা লাগাচ্ছি, তার মানে ভিতরের পৃষ্ঠটা কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে কি দর্পণ বলতো? এটা হচ্ছে অবতল দর্পণ। বুঝতে পারছো? এখন এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণের ঠিক যে মধ্যবিন্দু আছে, এই অবতল দর্পণ ঠিক মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা হচ্ছে অবতল দর্পণ ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরু। অবতল দর্পণ ঠিক মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। মানে পি দ্বারা প্রকাশ করা হয়, পোল মানে কি মেরু। এখন এই অবতল দর্পণটা তো কোনো একটা গোলকের অংশ বিশেষ ছিল, তাই না? মনে করো অবতল দর্পণ না, এই গোলকের অংশ বিশেষ, কোনো একটা গোলকের অংশ বিশেষ ছিল। এখন এই যে গোলক, এই গোলকের একটা কি ছিল? কেন্দ্র ছিল, ছিল কি না? গোলকের একটা কেন্দ্র ছিল, মানে সি। এই যে গোলকের কেন্দ্র, সেই কেন্দ্রকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। সেই কেন্দ্রকে কি বলা হয় বলতো? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, সরি, সেই কেন্দ্রকে বলা হয় কি? বক্রতা কেন্দ্র। বুঝতে পারছো কিনা? এখন দেখো, এই বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী যে রেখাটা আছে, সেই রেখাকে বলা হয় প্রধান অক্ষ। সেটাকে কি বলা হয়? প্রধান অক্ষ। বুঝতে পারছো? সেটা হচ্ছে কি? প্রধান অক্ষ। এখন এই অবতল দর্পণের মেরুবিন্দু বাদে এই প্রতিফলক পৃষ্ঠের যে কোনো বিন্দু এবং এই বক্রতার কেন্দ্রগামী এবং অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর যে কোনো একটা বিন্দুগামী যে রেখা, মনে করে এই দিকে এসে এই বিন্দু মধ্যে বসছে, এটা তো মেরুবিন্দু বাদ দেয় এবং কি বক্রতার কেন্দ্রে যে আসছে, তাই না? তখন এই অক্ষটাকে বলা হয় গৌণ অক্ষ। তখন এটা কি বলা হয় বলতো? গৌণ অক্ষ। বুঝতে পারছো? এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি একটা গোলক হয়, এই গোলকের কেন্দ্র থেকে এই যে পরিধি, এই পরিধি পর্যন্ত যে দূরত্ব আমরা সেটা জানি কি? ব্যাসার্ধ। তার মানে যেহেতু এটা বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় কি? বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটা কি? বক্রতার, এই যে বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? এই বক্রতার ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হইলো? আর দ্বারা। এখন খেয়াল করো, এই বক্রতার কেন্দ্র এবং মেরু, এই দুইটার মাঝখানে যে বিন্দুটা আছে, সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। সেই বিন্দুটা কি বলা হয়? ফোকাস বিন্দু। তার মানে এই অ্যাপটা হচ্ছে কি? এখানে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু ঠিক মধ্য যে মাঝখানে যে বিন্দুটা আছে, সেই বিন্দুকে কি বলা হয়? ফোকাস বিন্দু বলা হয়। তার মানে এখন এই যে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দু থেকে খেয়াল করো, এই ফোকাস বিন্দু থেকে এই যে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে কি বলতো? ফোকাস। ফোকাস ফোকাস দূরত্ব। বুঝতে পারছো? বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র এবং মেরু ঠিক মাঝখানে যে বিন্দু তাকে বলা হয় ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় কি? ফোকাস দূরত্ব। এখন খেয়াল করো, এটা তো মধ্যবিন্দু, তাহলে এই সি থেকে পি পর্যন্ত মানে এটুকু যদি তোমার 4 হয়, তাহলে এফ থেকে পি পর্যন্ত মানে ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দু পর্যন্ত তাহলে 2 হবে, কারণ অর্ধেক, যেহেতু এটা মধ্যবিন্দু। তার মানে এই যে ফোকাস, এই যে এফ মানে ফোকাসটা কি হচ্ছে? ফোকাস দূরত্বটা কি হইতেছে? আর কি অর্ধেক না? তার মানে বক্রতার ব্যাসার্ধের কি? অর্ধেক। তার ফোকাস দূরত্বটা কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটার প্রমাণ আছে, আগামী ক্লাসে আমি তোমাদের এটা বোঝাবো, সমস্যা নাই। আপাতত শুধু এটা মাথায় রাখো যে ফোকাস দূরত্ব হচ্ছে কি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বুঝতে পারছো? দেখো আবার যে অবতল দর্পণের যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলো বক্রতার কেন্দ্র এবং এটার যে মধ্যবিন্দু তাকে বলো মেরু। বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী যে রেখাটা তাকে বলা হয় কি? প্রধান অক্ষ। এবং এই মেরুবিন্দু বাদে বক্রতার কেন্দ্রগামী যে রেখাটা তাকে বলা হয় কি? গৌণ অক্ষ। এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত দূর থেকে বলতেছি কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র এবং মেরু ঠিক মাঝখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুকে বলতেছি কি আমরা? ফোকাস বিন্দু।
এই ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দু পর্যন্ত দূরত্বকে বলতেছি কি ফোকাস দূরত্ব। যেহেতু এটা মধ্যবিন্দু ছিল, তার মানে এই একটা হচ্ছে কি তোমার আর এর অর্ধেক, তার মানে f সমান কি r/2। বুঝতে পারছো? এখন খেয়াল করো এই গোলীয় দর্পণে কিছু রশ্মি চিত্র। এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের রশ্মি চিত্র কিভাবে অনেক খেয়াল করো। এক নম্বর, গোলীয় দর্পণে যদি ফোকাস দিয়ে কেন্দ্র দিয়ে আসে, কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে, বোঝাই দিই। এক নম্বর, মনে করো এটা বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, মনে করো এটা, তাই না? এখন এই যে বক্রতার কেন্দ্র, মনে করো এই বক্রতার কেন্দ্র যদি কোনো আলোক রশ্মি আসে, বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে? ফিরে যাবে। এক নাম্বার। দুই, মনে করো এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, এটা তো প্রধান অক্ষ, ঠিক আছে কিনা? প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা প্রতিফলনের পরে এই যে ফোকাস বিন্দু দিয়ে যাবে। মনে রাখবা, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসলে সেটা কি ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। তিন নাম্বার হচ্ছে, দেখো এটা মনে করো বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তোমার কি ফোকাস বিন্দু। দেখো সমান্তরাল আসলে কোথায় যায়? ফোকাস বিন্দু দিয়ে যায়। এখন এই ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে, এই যে খেয়াল করো ফোকাস বিন্দু দিয়ে গেছে, তাহলে কি যাবে? আমার প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষে, বুঝতে পারছো কিনা? যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে, আর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি আসে, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাবে। বুঝতে পারছো এই তিনটা? এখন খেয়াল করো এই বিম্ব জিনিসটা কি? বিম্ব হচ্ছে, দেখো আচ্ছা মনে করো এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তোর প্রধান অক্ষের সমান্তরালে কিছু আলোক রশ্মি আসছে, প্রধান অক্ষের কি সমান্তরালে কিছু আলোক রশ্মি আসছে। যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসছে, তাহলে প্রতিফলনের পর কোন বিন্দুতে যাওয়ার কথা? এই যে ফোকাস বিন্দুতে যাওয়ার কথা, এই ফোকাস বিন্দু দিয়ে চলে গেল, ঠিক আছে কিনা? আবার এটা খেয়াল করো, মনে করো প্রধান অক্ষের সমান্তরালে গেছে, তাহলে কি ফোকাস বিন্দুতে চলে যাবো, ঠিক আছে কিনা? তাহলে যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর তারা কি কোনো একটা বিন্দুতে মিলছে, ঠিক আছে কিনা? এখন এটা চিন্তা না করে তুমি এটা চিন্তা করো, যদি আমি এটা বুঝাই যে মনে করো এখান থেকে মনে করো এই একটা বিন্দু, এই বিন্দু থেকে আলোক রশ্মি, এনে ধরো বক্রতার কেন্দ্র দিলাম আর এনে ফোকাস বিন্দু, এই এ বিন্দু থেকে আলোক রশ্মি আসছে, আসার পরে এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে আসছে, কারণ এই যে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কোথায় কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে চলে আসছে। এখন এখান থেকে আরেকটা আলোক রশ্মি খেয়াল করো, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আসছে, ঠিক আছে কিনা? বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর আবার বক্রতার কেন্দ্র দিয়ে কি ফিরে যায়। বুঝতে পারছো কিনা? তাহলে এই যে দেখো তারা কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে কিনা বলো তো? এই যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে, মনে করো এটা বিন্দু, এটা দিলাম কি এ প্রাইম বিন্দু। তাহলে এই যে তোমার এ বিন্দু, এই এ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে কি তোমার এ প্রাইম। এখন এখানে কি প্রকৃতপক্ষে মিলছে না? দেখো তো এখানে প্রকৃতপক্ষে মিলছে। আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে এ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে কি তোমার এ প্রাইম, এ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে কি তোমার এ প্রাইম। এখন খেয়াল করো সি এবং হচ্ছে তোমার এফ। এখন এখান থেকে মনে করো আলোক রশ্মি এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি আসতেছে, এ বিন্দু থেকে আলোক রশ্মি আসতেছে। যেহেতু তোমার সমান্তরাল আসছে, তাহলে এটা তো তোমার সমান্তরাল আসছে, তাহলে তোমার যাওয়ার কথা কোন বিন্দু দিয়ে? ফোকাস বিন্দু দিয়ে যাওয়ার কথা, ঠিক আছে কিনা?
কিন্তু ওটা তো দর্পণের একটা অংশ, তাই না? তেমন এখানে বাতাবে তোমার এবারে এমন ভাবে যাবে যেন পেছন দিয়ে বাড়াইলে মনে হয় কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? এখন এখান থেকে আরেকটা আলোক রশ্মি মনে করো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, তাহলে আবার কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসছে, তখন দেখো তো কোনো একটা বিন্দুতে মিলছে কিনা, মানে কোনো একটা এই যে বিন্দুতে তখন এ বিন্দু এবং এটা হচ্ছে কি তোমার এ প্রাইম বিন্দু। তার মানে এই এ বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে তোমার এ প্রাইম। কিন্তু দেখো এখানে কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয়েছিল, প্রকৃতপক্ষে মিলছে, কিন্তু এখানে কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে না। আমরা কি করছি, এগুলোর পেছন দিকে বর্ধিত করলে তারা তখন কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, বুঝতে পারছো কিনা? তার মানে এখানে যদি আমার একটা চোখ দেয়, এখানে যদি আমি চোখ দেয়, তখন কি আমার মনে হবে কি যে এই আলোক রশ্মিটা তোমার কোন বিন্দু থেকে যাইতেছে, মনে হবে কি এখান থেকে আলোক রশ্মিটা যাইতেছে, ঠিক আছে কিনা? কিন্তু প্রকৃতপক্ষে আলোটা কোন বিন্দু থেকে দেখেছে, এ বিন্দু থেকে। তাহলে তোমার কাছে মনে হবে এ প্রাইম বিন্দু থেকে যাচ্ছে, এই যে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তো আসলে এখান থেকে যাচ্ছে না। তখন এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, এটা হচ্ছে কি অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব বিম্ব বা অবাস্তব প্রতিবিম্ব, বুঝতে পারছো কিনা? আর খেয়াল করো এই যে এখানে এটা তো প্রকৃত মিলছে, তাই না? যেহেতু প্রকৃত মিলছে তখন সেটা হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব। যদি প্রকৃতপক্ষে মিলে সেটা হচ্ছে কি বাস্তব, তাহলে বাস্তব বিম্ব, বুঝতে পারছো? তারপরে সহগ বিম্ব বা বাস্তব বিম্ব। আর বিম্ব জিনিসটা কি, যে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন এই যে যে দ্বিতীয় বিন্দুগুলো আছে, এই দ্বিতীয় বিন্দুকে এই প্রথম বিন্দুর, দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর, দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলা হয়, অথবা